সিনেমার শুরুতেই আমরা চায়নার একটি স্বনামধন্য স্কুল দেখি এবং স্যাংকিং নামের একটি মেয়েকে দৌড়ে যেতে দেখি। আর খুব হ্যান্ডসাম একটি ছেলে যার নাম জিয়াং জিসু, তাকেও দেখি তারা খুব দৌড়াদৌড়ি করে তাদের স্কুলে যাচ্ছিল। আর 3 সেকেন্ডের ভিতরেই একে অপরের সঙ্গে তারা ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার ফলে স্যাংকিং পড়ে যায় আর জিসুর হাত থেকে তার ফোনটি ছিটকে চলে যায়। সে ক্যালকুলেট করতে থাকে দুটো জিনিসকে সে একবারে কিভাবে বাঁচাবে, কিন্তু স্যাংকিংকে বাঁচানোর আগে সে তার কলার ধরে ফেলে আর তারা দুজনকে কিস করে ফেলে। অন্যদিকে জিসুর ফোনটি তার নিচে পড়ে যায় আর এটার ফলে স্যাংকিং এর মনে একটি দোলা লাগে, কিন্তু কোনো এক্সপ্রেশন দেখি না আমরা জিসুর ভিতরে। জিসু যখন চলে যাচ্ছিল তখন স্যাংকিং তার ফোনে অনেকগুলো ফটো উঠিয়ে নেয় আর সে সারা ক্লাস জুড়ে সেই ফটোগুলোই দেখতে থাকে। তাদের স্কুলে আজকে একটা ফাংশন হচ্ছিল, সেখানে আমরা সেই জিসুকেই দেখি যে ছিল স্কুলের খুব জিনিয়াস একটা স্টুডেন্ট এবং তাকে দেখে অনেক অবাক হয়ে যায় স্যাংকিং। এভাবে 2 বছর কেটে যায়। 10ম গ্রেড থেকে তারা এখন দ্বাদশ গ্রেডে আছে। আর এ লেভেলের স্টুডেন্ট ছিল জিসু, কারণ সে ছিল অনেক জিনিয়াস। অন্যদিকে এফ লেভেলের স্টুডেন্ট ছিল স্যাংকিং, পড়াশোনা বাদে অন্য সব কিছু করতো সে। এদিকে স্কুলের সব মেয়েরাই পছন্দ করত জিসুকে, কিন্তু জিসু ওইসব লো আইকিউধারী মেয়েদের একদমই পছন্দ করতো না। আর মনে মনে 2 বছর ধরে তাকে ভালোবেসে এসেছে স্যাংকিং, কিন্তু আজও বলতে পারেনি। তাদের স্কুলে আজকে একটা স্পিচ দিচ্ছিল জিসু। সেখানে সে বলে যখন সে আমেরিকাতে ছিল সে এই বাচ্চা মেয়েটিকে বাঁচিয়েছিল। তার বোন ক্যান্সার আছে, তবুও সে তার মনের জোর এবং ইচ্ছা শক্তির জন্যই বেঁচে আছে। তাই আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই কথাগুলো অনেক বেশি ভালো লাগে স্যাংকিংয়ের। কিন্তু স্যাংকিংয়ের বান্ধবীরা তাকে বলে তোমার মতো লো আইকিউধারী মেয়েকে তো কখনোই পছন্দ করবে না জিসু, কিন্তু তবুও তারা হাল ছাড়তে চায় না। সে তাকে প্রপোজ করতেই চায়। তখন সেখানে আজিন নামের একটি ছেলে আসে যে মনে মনে পছন্দ করতো স্যাংকিংকে, কিন্তু স্যাংকিং তাকে বলে সে জিসুকে অনেক বেশি পছন্দ করে আর সে আজকে থেকে প্রপোজ করবে। তাই সে জিসুকে প্রপোজ করতেই আসে, কিন্তু জিসু খুব হেসে তাকে বলে তোমার মতো লো আইকিউধারী এবং বোকা মেয়েদের আমার খুবই অপছন্দ। এটা বলে তাকে রিজেক্ট করে দিয়েই চলে যায়। কিন্তু পেছন থেকে অনেক জোরে জোরে তাকে বলতে থাকে স্যাংকিং যে তুমিই তো বলেছ হাল না ছাড়তে, তাই আমি হাল ছাড়বো না। তখন জিসু হেসে বলে সেটা তো আমার স্পিচের একটা পার্ট ছিল, তাই বলেছিলাম। আর ঠিক তখনই স্কুল থেকে সমস্ত স্টুডেন্টরা বের হয়ে এসে কিনের ভিডিও করতে থাকে এবং তাকে অপদস্থ করতে থাকে। তাদের টিচারও বলতে থাকে কেন সে একজন জিনিয়াস স্টুডেন্টের 1 মিনিট টাইম ওয়েস্ট করলো। এরপরে আমরা কিনদের বাড়িটি দেখতে পাই, যে বাড়িটি অনেক নড়বড়ে ছিল এবং ভূমিকম্পের কারণে সেই বাড়িটি মুহূর্তেই ধসে যায়। আর এখন তার কাছে থাকার মতো আর জায়গা ছিল না। এটা নিয়ে স্কুলের স্টুডেন্টরা সবাই খুব হাসাহাসি করে, কারণ গতদিন সে হয়েছে রিজেক্ট আর আজকে তার বাড়িটি ভেঙে পড়েছে। এদিকে আজিনকে আমরা দেখতে পাই যারা ডোনেশন তুলছিল তার ভাঙা বাড়ির জন্য, কিন্তু তাদেরকে এসে থামানোর চেষ্টা করে কিন্তু তবে থামাতে পারে না। ঠিক তখন সেখানে চলে আসে জিসু। জিসু বলে তার বাবা বোকা, তাই অনেক টাকা দিয়ে অমন একটি ফালতু বাড়ি কিনেছিল, এটা তাদের দোষ। কিন্তু এই কথা শুনে কিছুটা খারাপ লাগে তখন কিনের। সে মুখোমুখি এসে বলে তুমি টপার বলে তুমি কি অন্য কাউকে মানুষ মনে করো না? আমি আগামী এক্সামে টপ 100-র ভিতরে এসে তোমাকে প্রমাণ করে দিব যে আমিও পারি। এবং সে হ্যান্ড মাইক নিয়ে এটা জোরে জোরে বলতে থাকে। কিন্তু তার কাছে এখন পড়াশোনা করার মতো কোনো জায়গাই ছিল না। কিন্তু টপ 100-র ভিতরে থাকতে হলে তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। তাই তখন তার বাবা তাকে বলে তুমি চিন্তা করো না, আমার বন্ধু এই খবর পেয়ে ঠিক আমাদেরকে নিতে আসবে। তখনই একটি লোক একটি গাড়ি নিয়ে আসে এবং তাদেরকে নিয়ে যায় তার সেই বন্ধুর বাড়িতে। এখানে কিনের বাবার বন্ধু তাদের দেখে অনেক খুশি হয়। তার বন্ধুর স্ত্রীও অনেক বেশি খুশি হয় কিনকে দেখে, কারণ কিন অনেক সুইট কিউট একটি মেয়ে। তিনি কিনকে বলেন যে আমার ছেলের জন্য আমি তোমাকেই বউ করতে চাই। কিন্তু তখন কিন বলে যে না, আমি ইতোমধ্যেই একজনকে পছন্দ করি,
এটা শুনে তার মন খারাপ হয়ে যায়, কিন্তু কিন এটা জানতো না সে যাকে পছন্দ করে সেই যিশুরই বাড়ি এটা, আর ইনি যিশুর মা। যখন সে রাত্রে ঘুমাচ্ছিল ঠিক তখন যিশু আসে। তাকে দেখে সে বুঝতে পারে সে আসলে যিশুদের বাড়িতেই এসেছে। তখন সে তাকে বলে, তোমাকে আমি আর পছন্দ করি না, তুমি এখান থেকে বের হয়ে যাও। কিন্তু আসল ঘটনা ছিল তার পুরো রুমটি যিশুর ছবি দিয়ে ভরা ছিল। পরের দিন যিশুর মা কিনকে তার সঙ্গে স্কুলে পাঠিয়ে দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে যিশু তাকে নামিয়ে দেয় আর বলে, তুমি যে আমাদের বাড়িতে আছো স্কুলে যেন কেউ এই কথাটি জানতে না পারে। যদি জানতে পারে তবে আমার বাড়ি থেকে আমি তোমাকে বের করে দিব। এরপরে সে স্কুলে চলে যায়। এদিকে সে ভাবতে থাকে কিভাবে টপ 100-র ভিতরে হবে। তখন তার কাছে যিশুর মা একটি ভিডিও পাঠায়, যে ভিডিওটা সে আবার যিশুকে পাঠায়। এই ভিডিওতে যিশু একটা মেয়ের ড্রেস পরে নাচছিল। যিশু বলে, এই ভিডিওটা তোমার ফোন থেকে এক্ষুনি ডিলিট করে দাও। কিন্তু তখন কিন বলে, আমি ডিলিট করব না যদি তুমি আমাকে পড়াতে রাজি হও। আর যিশু তখন আর কোনো উপায় না দেখে তাকে পড়াতে রাজি হয়ে যায় এবং এতরফা জয়ী হয় কিন। এরপরে বাড়িতে এসে তাকে পড়াতে থাকে, তবে সে বুঝতে পারে যে বেসিক নলেজ পর্যন্ত নেই তার। সে খুব হতাশ হয়ে যায় এই মেয়েকে কিভাবে পড়াবে, তাই সে বেসিক থেকেই শুরু করে। আর একটু একটু করে মনোযোগও ফিরে এসেছিল কিনের। এটা সে স্কুলে দাঁড়িয়ে লক্ষ্য করত যে সবসময় কিন পড়াশোনার উপরেই থাকতো। একদিন রাতে কিনকে অঙ্ক করিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় যিশু, তাই সে কিনের রুমেই ঘুমিয়ে পড়ে। আর তখনই তার মা আসে এবং তাদের দুজনকে একসঙ্গে ঘুমাতে দেখে তাদের অনেকগুলো ছবি তুলে নেয়। পরদিন তাদের স্কুলে এক্সাম ছিল এবং অনেক সিরিয়াসভাবে এক্সাম দিতে থাকে কিন, এবং তার কিছু কোশ্চেনও কমন এসেছিল। যিশু যে অঙ্কগুলো করিয়েছিল সেগুলোই, তবে সে টপ 100-র ভিতরে তার নাম খুঁজে পায় না। এবার তখন যিশু ও একজন টিচার সেখানে আসে। তাদের টিচার বলে, 100 নম্বর র্যাঙ্কিংয়ে 2 জন আছে, তবে একজনের নাম আমরা এখনো এখানে লিখিনি। আর সেই একজন আর কেউই ছিল না, সেটা ছিল কিন। আর তাই কিন এখন যিশুকে বলে, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম তা আমি রেখেছি। তাকে কংগ্রেস জানিয়ে ওখান থেকে যিশু হাসতে হাসতে চলে যায়। পরের দিন তাদের স্কুলে প্রতিযোগিতা ছিল, যেখানে আজিন এবং যিশু মুখোমুখি হয়। তারা দুজন ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর এই রেসকে অনেক বেশি সিরিয়াসভাবে নিয়েছিল আজিন। তবে সেখানে কিনের ভুলের জন্যই আজিন হেরে যায় এবং যিশু জয়ী হয়। কিন্তু যিশু যখন জয়ী হয় তখন তাদের দুইজনের ভিতরে কথা কাটাকাটি বাঁধে, যেখানে যিশু কিছু বড় কথা বলে আজিনকে। তবে আজিনের সামনে তখন চলে আসে কিন আর বলে সে অনেক ভালো এবং লাভিং কেয়ারিং একটা পার্সন। সে পড়াশোনায় ভালো না হলেও রান্নাবান্না ভালো করে। আর তখনই কেউ একজন বড় পর্দায় ফাঁস করে দেয় সেদিনের সেই প্রপোজের ভিডিওটা, যেখানে রিজেক্ট হয়েছিল কিন। কিন্তু কিন এর প্রতিশোধ নেওয়ার জন্য তার ফোনে থাকা ভিডিওটাও সেই বড় পর্দায় চালু করে দেয়, যে ভিডিওটা যিশুর মাই তাকে দিয়েছিল, যেখানে সে একটি মেয়ে ড্রেস পরে নাচছিল। পুরো স্কুল যখন যিশুর এই রূপ দেখে তখন সবাই অনেক হাসাহাসি করতে থাকে। আর এই সময় দুই দলের ভিতরে একটা ঝগড়া বেঁধে যায়, আর যিশু তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তখন কিন তাকে বলে, তুমি আমার ইমোশন নিয়ে মজা করছো। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি তোমাকে আর ভালোবাসবো না, বিরক্তও করবো না। তাই আমি তোমাকে আজকের পর থেকে চিনি না। কিন্তু যখন সে এই কথা বলে তখন তার দিকে এগিয়ে যায় যিশু এবং তাকে বলে, তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না। যখন কিন বাড়িতে আসে তখন তার মা বলে, যিশু অনেক ছোটবেলা থেকে তার বাবার অসুস্থতার কারণে বিজনেসে জড়িয়ে গিয়েছিল, তাই সে খুব দ্রুতই বড় হয়ে গিয়েছে। তার প্যাশন সবকিছু ছেড়ে সে তার নিজের জীবনকে জটিল বানিয়ে ফেলেছে। কিন্তু তুমি এই বাড়ি আসার পর থেকেই সে অনেকটা স্বাভাবিক হয়েছে, তাই আমি চাই তুমি সবসময় তার সাথে থাকো। অন্যদিকে আমরা দেখি আন্তর্জাতিক পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল যিশু, আর তাকে ফলো করতে করতে কিনও গিয়েছিল। কিন্তু হঠাৎ করে কিনের সেখানে একটি বাইকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় যিশু, যার জন্য সে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে না। এর জন্য তার বাবা তাকে অনেক কথা শোনায়, কিন্তু সে তার বাবার উপর চিল্লাচিল্লি করে বলে, তোমার কারণে কখনো আমি এই বাড়িতে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারিনি, এবং ঝগড়াঝাটি করে সে বাড়ি থেকে চলে আসে। তখন তার খোঁজে আসে কিন এবং বলে, সব দোষ আমার। আমি যদি সেদিন অ্যাক্সিডেন্ট না করতাম
তুমি হয়তো পরীক্ষায় পার্টিসিপেট করতে। কিন্তু তখন যিশু বলে তোমার কোনো দোষ নেই, কারণ তোমাকে হাসপাতালে দিয়ে আসার পরেও আমার কাছে টাইম ছিল। আমি পরীক্ষা দিইনি কারণ আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই না। তখন কিন তাকে বলে তুমি যেটাই চাও আমি সবসময় তোমার সাথে আছি। পরদিন বাবার সঙ্গে ঝগড়া করে যিশু তার নিজের স্বপ্নের জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যায় এবং সে তার নিজের মতন করে জীবনটি শুরু করতে থাকে। সে এখন একজন চিকিৎসক এবং সে একজন পশু চিকিৎসক। আর এখন অনেক বছর কেটে গিয়েছে, তার মুখোমুখি এসে দাঁড়িয়েছে কিন। কিন তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে, তবে অনেক ভিড় থাকায় যিশু তার সাথে কথা বলতে পারে না, শুধু বলে নিজের কেয়ার নিও। আর এতেই খুশি হয়ে যায় কিন। তবে কিন তাকে ফলো করতে থাকে। সে দেখে সাহুই নামের একটি মেয়ের সঙ্গে যিশু তার নিজের রুমে যাচ্ছে। সেভাবে না জানি কি না কি হচ্ছে, তাই সে সারা রাত সেই বাড়ির নিচে বসে তাদের পাহারা দিতে থাকে। পরদিন আজিনকে নিয়ে সে একটি ফরেস্টে চলে আসে, যেখানে যিশু এবং সাহুইও এসেছিল। তবে কিছুক্ষণ তাদেরকে চোখাচোখে রাখার পরেই তারা ধরা পড়ে যায় সাহুই এবং যিশুর কাছে। যিশু জিজ্ঞেস করে তারা এখানে কেন। তারা বলে তারা এখানে ঘুরতে এসেছে। এরপরে তারা সেখান থেকে চলে গিয়ে একটি ঘন্টার ওখানে গিয়ে দাঁড়ায়। সাহুই তাদের দেখে বলে যারা একসঙ্গে এই ঘন্টা বাজায় তারা সারা জীবন একসঙ্গে থাকে এবং তাদেরও কিছু একসঙ্গে ছবি তুলে দেখে সাহুই। কিন্তু তাদের এইটা দেখে অনেক জেলাস ফিল করে যিশু। যিশু তখন সাহুইকে বলে চলো আমরাও কিছু নিজেদের ভিতরে ছবি তুলি। এরপরে আমরা আজিনকে দেখি সে একটি রিক্সা ভাড়া করেছে এবং সে বলে আমার গার্লফ্রেন্ড আসার সাথে সাথেই আপনি খুব জোরে এই রিক্সাটি চালিয়ে দিবেন। তখন ভুলবশত সেখানে চলে আসে সাহুই এবং সাহুই আসার পরপরই সেই রিক্সাটি চলে যেতে থাকে। অন্যদিকে কিন দেখে যে তার যে রিক্সায় যাওয়ার কথা ছিল সেখানে সাহুই গিয়েছে এবং সেই এখানে যিশুর সঙ্গে আটকে গিয়েছে। যিশু তাকে নিয়ে একটি লেকে আসে, যে লেকটি অনেক সুন্দর ছিল আর এখানে ঘোরারও ইচ্ছে ছিল অনেক দিন থেকে কিনের। কিন তখন তাকে জিজ্ঞেস করে কাল রাত্রে সে সাহুর সঙ্গে কি করেছিল। তখন সে তাকে বলে সেই যে বাচ্চাটিকে সে আমেরিকাতে বাঁচিয়েছিল তার ক্যান্সারের জন্যই তারা রিসার্চ করছিল। আর এখন সব ভুল ভেঙে যায় কিনের। তারপরে তাকে ভয় দেখানোর জন্য একটি ভূতের গল্প সেখানে বলতে শুরু করে যিশু। তারপরে সে ভয়ে সে নৌকা থেকে লাফ দেয় আর তারা দুইজনই নৌকা থেকে পড়ে যায়। আর এখন কনকনে ঠান্ডায় তারা হাঁটতে হাঁটতে একটা মোটেলে আসে, কারণ তাদের ফিরে যাওয়ার জন্য কোনো গাড়িই ছিল না। এখানে কিন ভাবে এই রাত্রে তার কত সুন্দর না কাটবে, কিন্তু সেখানে খুব সাদামাটা ভাবেই তাদের রাত্রিটা পার হয়ে যায়। যখন পরদিন সকাল হয় তখন সে স্বপ্ন দেখতে থাকে, তবে যেটাকে সে স্বপ্ন মনে করেছিল সেটা আসলে সত্যিই ছিল। এরপরে দেখা যায় যিশুর বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাই তাদের দুজনকে খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়। বাবার অবর্তমানে বিজনেসে বসতে হয় আবারও যিশুকে, এবং এই দায়িত্ব যিশু এড়িয়ে যেতে পারে না। আর কিন সবসময় যিশুর খেয়াল রাখছিল, তবে এতে যিশু বিরক্ত হয়ে বলে আমার এই সময়ে তোমার এই কেয়ারিংয়ের কোনো দরকার নেই। তুমি যদি কেয়ার না করোই তবেই আমার উপকার হবে, তাই তুমি আমার সামনে থেকে চলে যাও। কিন্তু এতে কিন্তু যিশুরও অনেক খারাপ লাগে। তারপরে বাড়িতে এসে অনেক মন খারাপ করে বসেছিল কিন তার বাবাকে বলে সে এই বাড়ি থেকে চলে যেতে চায় এবং তার বাবাও বলে তাদের এই দুঃসময়ে চলে যাওয়াই উচিত। এরপর শেষবারের মতো সে হাসপাতালে দেখা করতে যায়, তবে যিশু তাকে বলে তুমি কি জানো না সাহুইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। যদি তার সঙ্গে আমার বিয়ে হয় তবে আমাদের বিজনেস সব থেকে ভালো অবস্থায় এসে দাঁড়াবে। তাদেরকে কংগ্রাচুলেশন জানিয়ে যখন ওখান থেকে কিন চলে যাচ্ছিল তখন যিশু পিছন থেকে বলে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু তখন তার দিকে কিন ফিরে বলে আমি আর আগের মতো বোকা নই। তারপরে সে জোরে জোরে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং তারপরে তাদের সমস্ত জিনিস প্যাক করে তারা ওই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার সময় তার অনেক খারাপ লাগছিল এবং তাদেরও খারাপ লাগছিল। আর এখন অনেক বছর কেটে গিয়েছে, সে একজন নার্স আর সে প্রতিনিয়ত সমস্ত আপডেট বা খবর রেখে চলেছিল যিশু কোথায় আছে, কেমন আছে, সেই সব কিছু সে অনলাইনে দেখত। এবার একদিন সে ওই ঘন্টাটিও দেখতে পায় এবং সাথে সাথে একটি মেডিকেলের পোস্টও দেখতে পায়। সেভাবে তার জীবনে অন্য কেউ এসেছে। যিশু আজকে একটি পোস্ট করেছিল সে তার জুনিয়র হাই স্কুলে একটা স্পিচ দেবে। সেখানে না যেতে চাওয়া সত্ত্বেও কোনো এক টানে চলে আসে কিন। তবে সে স্পেস রুমে যেয়ে দেখে সেখানে কেউ নেই, একা দাঁড়িয়ে আছে যিশু। তাকে বলে এখনো কেউ আসেনি।
তবে তুমি যে আমাকে এখনো ভালোবাসো তার প্রমাণ আমি পেয়ে গিয়েছি, তাই পোস্ট দেখার সাথে সাথেই তুমি এখানে এসেছো। এবং সে বলে এখন আমি রেডি হতে যাবো, এটা বলে চলে যায়। তখন যিশুর ছোট ভাই ইউসো ফোন দেয় কিনকে আর বলে তুমি একটি বোকা মেয়ে, কারণ ভাইয়া যতগুলো পোস্ট করেছে সেই সবগুলো পোস্ট শুধুমাত্র কাস্টমস করা, সেগুলো পাবলিক করা নয়। তাই আজকে যে ওখানে সে স্পিচ দিতে যাবে এটি কেবল তুমিই টের পেয়েছো, আর কেউ টের পাওয়ার কথা নয়, কারণ সেটা পাবলিক করা নয়। তাছাড়া সেই মেডিকেল রিলেটেড পোস্টটিও ভাইয়া তোমার জন্যই করেছিল। তখন সেখানে চলে আসে যিশু, আর সে এক এক করে বলতে শুরু করে প্রথম যেদিন তাকে প্রপোজ করেছিল কিন, সেদিনই সে দূর থেকে সব কিছুই দেখেছিল। প্রথম দিন থেকেই তাকে ভালো লেগে গিয়েছিল। সে প্রত্যহ একটু একটু করে তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু প্রথম সে তার থেকে পরিত্রাণ চাইলেও পরে আসলে তার জীবন অনেক বেশি জটিল হয়ে গিয়েছিল। তাই না চাওয়া সত্ত্বেও দূরে সরিয়ে রাখতে হয়েছিল কিনকে, কিন্তু এর জন্য তার নিজেরও অনেক খারাপ লাগতো। আর সে প্রতিনিয়ত এই কয়েক বছর তার কিন্তু খোঁজ রেখেই চলেছিল নানাভাবে, নানা উপায়ে। আর সেও জানতো কিন এখনও তাকে পছন্দ করে। কিন তাকে বলে তুমি কি আমার জন্য বিরক্ত হও না? তখন যিশু বলে হয়তো, আর এর জন্যই আমি তোমাকে আমার লাইফ পার্টনার করে নিতে চাই। এরপরে সে তাকে জড়িয়ে ধরে এবং একটি কিস করে বলে যে এটা আমাদের চতুর্থতম কিস, কিন্তু তখন কিন বলে এটা তৃতীয়তম। তখন তাকে সে বলে সেদিন সকালে তোমার ওই স্বপ্নটা স্বপ্ন ছিল না, সেটা আসলে সত্যি ছিল। তাছাড়া যিশু এটাও ইমাজিন করে যে সেদিন যখন কিনের ঘরে সে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ পরে সে জেগে উঠেছিল, আর কিন যে লেটারটা নিয়ে তাকে প্রপোজ করতে গিয়েছিল সেই পুরো লেটারটি সে সেদিন পড়েছিল। সেই লেটারটি অনেক ফানিভাবে লিখেছিল কিন, এবং সেটা পড়ে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল তার, আর সেখান থেকেই মূলত তার ভালোবাসা শুরু হয়েছিল। সে তখন এটাও কনফেস করে যে তার বাবা বলেছে তার যা প্যাশন সে যেন তাই করে, তার যাকে ভালো লাগে সে যেন তাকেই বিয়ে করে। তাই সে এখন কিনকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় রোমান্টিক কমেডির এই সুন্দর চাইনিজ সিনেমাটি। তো সিনেমাটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।